ভারতের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষ ছড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন এই পাকিস্তান আসলে চীনের দালাল ছাড়া আর কিছু না। ডক্টর মোহাম্মদ ইউনুস এখন সেই পথেই এগোচ্ছে। দরকার হলে বাংলাদেশ 3 টুকরো হয়ে যাক, কিচ্ছু এসে যায় না, তাকে রাষ্ট্রপ্রধান হতেই হবে, থাকতেই হবে। তার একমাত্র টার্গেট হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে হটাতে হবে। নমস্কার বন্ধুরা, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি রণক্ষেত্র। বাংলাদেশ জ্বলছে, বাংলাদেশ পুড়ছে, থরথর করে কাঁপছে বাংলাদেশ। কেন? আজকে এই নিয়েই আলোচনা করব। আমাদের আলোচনায় আজকে থাকবে কি করে ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে বুড়ো শালিকের ঘাড়ে রোয়ের মতো চেপে বসেছে বাংলাদেশে। তার এক এবং একমাত্র লক্ষ্য কি? কাদের সঙ্গে সে হাত মিলিয়েছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কাজে লাগিয়ে এখন তিনি মসনদে কিভাবে বসে রয়েছেন? তার স্ট্র্যাটেজি কি, কৌশল কি? কেন তিনি চীনে গেলেন? কেন, কোন কারণে ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক চুক্তি একেবারে টলমলো? এসব বিষয়ে আলোচনা করব। কিন্তু প্রথমেই যে কথা বলে রাখি, একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত ডক্টর ইউনুস। ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের নিশানা একজন, সেখানকার সেনাপ্রধান। এ বিষয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের কিছু কথা জানাই। আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জনপ্রতিনিধি নন, অর্থাৎ জনাদেশ নিয়ে তিনি মসনদে বসেননি। তার সিংহাসনে বসার কারণ হচ্ছে তাকে বসানো হয়েছে। এর পেছনে থাকতে পারে ডিপ স্টেট, এর পেছনে থাকতে পারে অন্য কোনো রাজনৈতিক শক্তি। আসলে তিনি যখন বসেই পড়েছেন, এখন ক্ষমতা ছাড়তে চান না। তাই অগস্ট মাসের পর এক একটা মাস পেরিয়ে যাচ্ছে, 1.5 বছরের মধ্যে নির্বাচন নিয়ে তিনি কিছু বলবেন না। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন এই মুহূর্তে নির্বাচন হলে তার অবস্থা শোচনীয় হবে। তাকে কার্যত যে দেশকে ব্যান করেছেন, হয়তো সে দেশে গিয়ে তাকে থাকতে হবে। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এই মুহূর্তে জ্বলছে। কিভাবে জ্বলছে, কি হচ্ছে, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা কীরকম সে বিষয়ে তো অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে ভারতের সঙ্গে ব্যবসায়িক যে লেনদেন চলছে, সেই লেনদেন কেমন চলছে সে বিষয়ে আপনাদের একটু আলোকপাত করা অত্যন্ত জরুরি। কেন জরুরি? তার কারণ ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। অর্থাৎ ভারতের ভূমি, জলপথ, আকাশপথ ব্যবহার করে একমাত্র নেপাল, ভুটান ছাড়া আর কোনো দেশের সঙ্গে কোনো রকম বাণিজ্য করতে পারবে না। অর্থাৎ তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্য করতে পারবে না বাংলাদেশ। বাংলাদেশে বিভিন্ন ব্যবসায়ী তারা বাংলাদেশের বিভিন্ন বন্দর, বিমানবন্দর ব্যবহার করতেন, সেসব ব্যবহার করা যাবে না। ভারত বাংলাদেশ এই জায়গাটা এলো কী করে? অর্থাৎ এই মুহূর্তে ভারত বাংলাদেশের ক্রমশ সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রে তিক্ত হচ্ছে। কেন তিক্ত হচ্ছে? আপনাদের বলে রাখি, বাংলাদেশ ইন্ডিয়া ট্রেড টেনশনস এসকালেট অ্যাজ ঢাকা শাটস ল্যান্ড পোর্টস, দিল্লি রিভোকস ট্রানজিট রাইটস। একেবারে ঠিক। অর্থাৎ ঢাকা বন্ধ করেছে তার ল্যান্ড পোর্টস, অর্থাৎ স্থল বন্দর, আর তার ঠিক উল্টে প্রত্যাঘাত দেওয়া হয়েছে দিল্লি অর্থাৎ ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। এবার এই বিষয়ে আপনাদের একটু বলি। সত্যি ইংরেজিতে একটা কথা আছে, টিট ফর ট্যাট, যেমন করবে তেমন শাস্তি। অর্থাৎ বাংলাদেশ প্রথমে যে পাকামিটা করতে গিয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনুস যে পাকামিটা করতে গিয়েছিল, এই পাকামিটা করার কি দরকার ছিল? বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিক সংস্থা, আমাদের দেশে যেমন ফিকি রয়েছে, সিআইআই রয়েছে, অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ রয়েছে, এই রকম বাণিজ্য সভা, তারা তো জানতেন, বাংলাদেশের ব্যবসায়ীরা জানতেন এতে দেশের ক্ষতি হবে, তাদের ক্ষতি হবে, তাদের ব্যবসায়িক স্বার্থ বিঘ্নিত হবে। তারা না করেছিল, কিন্তু কোনো কথা শোনেনি, কর্ণপাত করেননি। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জনাদেশ নিয়ে আসেননি, তিনি জনপ্রতিনিধি নন, কিন্তু এখন এই মুহূর্তে তো তিনিই দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী। যদিও তার যে ডেজিগনেশন বা তার যে পদের নাম প্রধান উপদেষ্টা, আসলে তিনি হর্তা বিধাতা এখন। এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পাকামি করে বন্ধ করতে গিয়েছিলেন। কেন করতে গিয়েছিলেন? তার পেছনে জামাতে ইসলাম রয়েছে, তার পেছনে পাকিস্তান রয়েছে এবং আরও অনেক শক্তি রয়েছে, সে বিষয়ে পরে আলোচনা করছি। যাই হোক, যে কথা বলছিলাম যে টিট ফর ট্যাট, অর্থাৎ তোমরা
ঢাকা তাদের স্থলবন্দর বন্ধ করেছে, আর সেই জন্য দিল্লি এক পেনের খোঁচাতে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। আর এই ট্রান্সশিপমেন্ট বন্ধ হতেই একেবারে হইচই পড়ে গিয়েছে বাংলাদেশে। The interim regime led by Chief Advisor Mohammad Yunus also halted yarn imports from India via land ports, which Bangladesh government exporters have termed as suicidal. ব্যাপারটা কি হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভারত থেকে তন্তু বা সুতো এবং অন্যান্য র মেটেরিয়াল যা রয়েছে তা বন্ধ করে দিয়েছেন আবার, এবং তাতে ব্যবসায়ী যারা রয়েছেন, যারা এই ব্যবসাটা করেন, তারা বলছেন পুরো বিষয়টাই হচ্ছে সুইসাইডাল, অর্থাৎ আত্মঘাতী। কেন আত্মঘাতী বলা হচ্ছে? দেখুন, আমাদের দেশে বিভিন্ন ভারী ইন্ডাস্ট্রি রয়েছে, অর্থাৎ ভারী শিল্প রয়েছে, আমাদের সফটওয়্যার রয়েছে, আমাদের অন্যান্য অনেক ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে, কিন্তু বাংলাদেশ বিখ্যাত কেন গোটা পৃথিবী জুড়ে? বিখ্যাত একটাই কারণে, বস্ত্র ব্যবসা। ভারত থেকে বস্ত্র যায় বাংলাদেশে, সেখানে বস্ত্র তৈরি হয় এবং সেই তৈরি বস্ত্র, বাংলাদেশের বস্ত্র ভারতের পথ ঘুরে পৃথিবীর বিভিন্ন জায়গায় যায়। আমার মনে আছে স্পষ্টত, আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম, আমি অনেক দিন আগে তখন পড়তে গিয়েছিলাম, আমি আমার বাবার জন্য একটা খুব বেছে একটা শার্ট কিনলাম ইউনাইটেড স্টেটসে। এবার শার্টের তো প্যাকেট খুলিনি, মাপটা জানতাম, নিয়ে এসছি। এসে দেখা গেল আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে শার্টটা কিনেছি আসলে সেটা মেড ইন বাংলাদেশ। সুতরাং বুঝতে পারছেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে গোটা পৃথিবীতে বস্ত্রশিল্পে যেহেতু বাংলাদেশে খুব কম টাকায় লেবার অর্থাৎ শ্রম কিনতে পাওয়া যায়, সেই জন্য হাতের কাজটা সেখানে হয়। আর বস্ত্রশিল্পে আপনারা জানেন সেখানে মানুষ অর্থাৎ লেবার দরকার হয়, মানুষের শ্রম দরকার হয়, এবং সেটা খুব অল্প পয়সায় বাংলাদেশে পাওয়া যায়। তাই গোটা পৃথিবীতে বাংলাদেশের বস্ত্রশিল্পের রমরমা রয়েছে। কিন্তু বাংলাদেশের তাই বলে তো এত র মেটেরিয়াল নেই, এত সুতো নেই, এত তন্তু নেই যেগুলো দিয়ে তারা গোটা পৃথিবীর চাহিদা মেটাতে সক্ষম হবে। সুতরাং ভারত থেকে যেত, আপাতত সেটা বন্ধ, এবং ব্যবসায়ীরা এই কারণে বলছেন এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। তার কারণ বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের ব্যবসা, বাংলাদেশের মানুষ নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো চিন্তা নেই। তার একটাই চিন্তা, তিনি একবার মসনদে বসতে পেরেছেন, এই মসনদটা তিনি কি করে রক্ষা করবেন। অন্য কেউ জানেন না, তিনি এমিরেটাস শব্দের অর্থ জানেন, অর্থাৎ মৃত্যু, সেই মসনদে তাকে বসে থাকতে হবে। এর জন্য যা যা করার তাই করবেন। এবং এ বিষয়ে কিছুটা বললে ভুল বলা হবে না, ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে অন্যান্য স্বৈরাচারীদের মিল রয়েছে। কি মিল রয়েছে সে বিষয়ে আসবো, কিন্তু তার আগে একটা কথা বলি যে এর ফলে কি হলো। এর ফলে বাংলাদেশের ব্যবসাতে, বস্ত্র ব্যবসাতে একটা বিরাট চাপ পড়ল। একদিকে র মেটেরিয়াল অর্থাৎ তন্তু সুতো নিয়ে আসতে পারছে না, অন্যদিকে যে তৈরি করা হচ্ছে অর্থাৎ যে বস্ত্রগুলো তৈরি করা হচ্ছে আগে ভারতের মাধ্যমে খুব সহজে, সেটা কলকাতা হতে পারে, দিল্লি হতে পারে, মুম্বাই হতে পারে, কোথাও বিমানবন্দর, কোথাও জলপথ দিয়ে সেগুলো গোটা বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় পৌঁছাতো। বাংলাদেশের বস্ত্রশিল্প সংকুচিত হয়ে যাবে, স্বাভাবিক। তার কারণ ভারতের মাধ্যমে এই ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যাওয়ায় ভারতের মাধ্যমে নেপাল, ভুটান ছাড়া অন্য জায়গায় মাল পৌঁছাবে না। তাহলে কিভাবে পৌঁছাবে এ বিষয়ে অবশ্যই আলোচনা করব। এ বিষয়ে বলে রাখি, ঢাকা যে ঔদ্ধত্য দেখিয়েছিল, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস যে ঔদ্ধত্য দেখিয়েছিল, তার ফলে যেটা হলো যে বাংলাদেশের একটা ব্যবসায়িক ক্ষতি তো হলো, তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে অবস্থাটা কি দাঁড়িয়েছে খুব পরিষ্কার লেখা, বাংলাদেশ স্টেপস অন ল্যান্ড বর্ডার ট্রেড প্রসিডেড ইন্ডিয়াস ট্রান্সশিপমেন্ট ব্যান। যে কথা আপনাদের বলছিলাম যে ওরা স্থলবন্দর বন্ধ করেছে, আমরা ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছি। Bangladesh recent action, including the closure of land ports and suspension of yarn imports from India, have negatively impacted bilateral trade. অর্থাৎ আমাদের দ্বিপাক্ষিক যে ব্যবসা বাণিজ্য তাতে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়েছে। These decisions made despite opposition from business chambers threatening Bangladeshi SMEs and favor Pakistani imports. Consequently, India has revoked our transshipment facilities for Bangladesh, excluding trade with Bhutan and Nepal, signaling a setback in regional logistic cooperation.
অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এই যে এর যে ইম্প্যাক্ট পড়লো, অর্থাৎ এই যে দ্বিপাক্ষিক একটা বাণিজ্যিক চুক্তিগুলো আমাদের দীর্ঘদিন ধরে লালিত পালিত হয়ে এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে পুরো বিষয়টা নড়ে গেল। এবং ব্যবসার ক্ষেত্রে না এটা খুব গুরুত্বপূর্ণ। ব্যবসা খুব একটা স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে স্বচ্ছন্দে গতিতে এগিয়ে যেতে পারে। আর এসএমএস মানে কি, স্মল অর মিডিয়াম সাইজ যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, অর্থাৎ ছোট এবং মাঝারি যে ইন্ডাস্ট্রি রয়েছে, এরাই তো একটা দেশের জনগণের সবচেয়ে কাছের অংশ। তার কারণ বাংলাদেশের মতো জায়গায় সেখানে স্মল সাইজ আর মিডিয়াম সাইজ ব্যবসার তার একটা বিরাট অর্থনৈতিক বা আর্থিক কাঠামোতে একটা বিরাট একটা ভূমিকা রয়েছে। সেখানে সাধারণ খেটে খাওয়া মানুষ সেখানে খেটে খান, এবং এই যে গোটা বাণিজ্যের সঙ্গে অনেকে জড়িয়ে রয়েছে। এবং ভারত বাংলাদেশে একদিক থেকে ইম্পোর্ট বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ তন্তু সুতো নিয়ে আসা এটা বন্ধ হয়ে যাওয়া, এবং অন্যদিকে ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ ফিনিশ প্রোডাক্ট, অর্থাৎ যেটা তৈরি হয়ে গিয়েছে সেই যে বস্ত্র প্রস্তুত করা হয়েছে সেটা বাইরে পাঠাতে পারছে না। এর একটা বিরাট প্রভাব পড়বে। অবশ্যই সেই প্রভাবে সবচেয়ে বেশি যার ক্ষতি হবে সেটা বাংলাদেশ। Import and export activities at 3 land ports in Sylhet have been halted due to protests by Indian protesters, while objections from Bangladeshi traders have also led to the suspension of imports through the Tamabil land port, leaving these ports and customs stagnation. অর্থাৎ কি হচ্ছে, এই পোর্ট বা বন্দরগুলোর মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য লেনদেন আদান প্রদান সব বন্ধ হয়ে যাচ্ছে। Demonstrations by a group named Sanatani Oikko Moncho in Sribhumi of Assam resulted in the closure of trade at Sylhet's Shiola land port in Benibazar on Sunday and at the Zakiganj customs on Monday. অর্থাৎ সেটা সিলেট হতে পারে, সেটা অন্যান্য তামাবিল হতে পারে, এই সমস্ত পোর্টগুলো সম্পূর্ণভাবে, অর্থাৎ যেখান থেকে স্থলবন্দর থেকে আসা যাওয়ার ব্যবস্থা ছিল সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে। এবং এর ফলে একটা বিরাট ধাক্কা খেয়েছে বাংলাদেশের অর্থনীতি। তার যত দিন যাবে সেটা আরও বেশি প্রকট হবে বলে অনেকে মনে করছেন। এবার চলে আসি যে ধরুন এটা বাংলাদেশের ম্যাপ, এটা পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত। আপনাদের বোঝার সুবিধার জন্য একটু ম্যাপটা আলাদা করে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন ভারতের সঙ্গে এই যে মেঘালয়, এই যে সিলেটের পাশ দিয়ে যাচ্ছি, এখানে আগরতলা ত্রিপুরা, এগুলো ত্রিপুরার সঙ্গে সীমান্ত দেখতেই পাচ্ছেন। এইদিকে মিজোরাম, এইদিকে হচ্ছে চট্টগ্রাম। এই তো বাংলাদেশের ম্যাপ দাঁড়ালো। এবার প্রসঙ্গত এটা মোটামুটিভাবে বাংলাদেশের ম্যাপ, বুঝতেই পাচ্ছেন। প্রসঙ্গত ভারত দিয়ে, অর্থাৎ সেটা দিল্লি হতে পারে, মুম্বাই হতে পারে, সেটা কলকাতা হতে পারে, ভারত দিয়ে ট্রান্সশিপমেন্ট বন্ধ। এবং আপনারা সবাই জানেন কৌটো ঝাঁকাতে ঝাঁকাতে ডক্টর মোহাম্মদ ইউনুস চলে গিয়েছিলেন চীনে। সেখানে পাক্কা সেলসম্যানের মতো তিনি বলার চেষ্টা করেছেন যে আমাদের 7 সিস্টার্স তারা নাকি ল্যান্ডলকড, এবং তারাই একমাত্র এই বঙ্গোপসাগরের অর্থাৎ সাগরের অভিভাবক। এত বড় বড় কথা বলেছেন, কিন্তু এই সাগর দিয়ে কটা দেশে তিনি পৌঁছাবেন, মালপত্র কটা দেশে পৌঁছাবে, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের যারা ব্যবসা করেন তারা টের পেয়ে গিয়েছেন। একটা কথা আপনাদের বলি, কেন এটা করলেন, নিজের দেশের ক্ষতি করলেন কেন? কালিদাস সে মনে আছে সে বিখ্যাত কথা, নিজের ডালে নিজে বসে কুড়ুল দিয়ে গাছের ডাল কাটছে। কেন এই সব করছেন? ডক্টর মোহাম্মদ ইউনুস কি বোকা? তিনি কি অবিবেচক? নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার জ্ঞানগম্যি হারিয়েছেন? কোনোটাই নয়, তিনি আসলে স্বার্থপর। নিজের স্বার্থ ছাড়া অন্য কিচ্ছু দেখছেন না। তিনি জানেন তাকে যে করেই হোক মসনদে থাকতে হবে। এখন নির্বাচন হলে বিএনপি চলে আসবে, এখন নির্বাচন হলে অন্যান্য রাজনৈতিক শক্তি যে জায়গায়
পৌঁছে যাবে সেখানে তিনি নোভার হয়ে যাবে, তাকে আবার দেশ ছাড়তে হবে, ফ্রান্সের কোনো ফ্ল্যাটে তার শেষ জীবন কাটাতে হবে। কিন্তু সেটা চান না, তিনি চান বাংলাদেশের মসনদে বসে থাকতে হবে। অনেক ষড়যন্ত্র করে, অনেক কিছু করে, ধরাধরি করে তিনি এসে এই মসনদে বসতে পেরেছেন। সুতরাং তিনি তার স্বপ্ন বিফল হতে দেবেন না। তিনি এখন চেষ্টা করছেন এই বাংলাদেশে এক নায়কতন্ত্র চালু করার। কিন্তু যেহেতু নামের কাছে পাশে একটা ডক্টরেট আছে, দীর্ঘদিন ধরে মাইক্রো ফাইন্যান্সের কাজ করে এসেছেন, একজন তুখোড় সেলসম্যান, তিনি জানেন কিভাবে করতে হয়। তাই তিনি কৌটো ঝাঁকাতে ঝাঁকাতে চীনে চলে গেছিলেন। চীনে গিয়ে তিনি যে কথা বলেছেন তার জন্য ভারত বুঝিয়ে দিয়েছে কলমের খোঁচাতে, যতই তোমরা বিমস্টেকে আমাদের সঙ্গে সাইড লাইনে বসে আলোচনা করো, ওসব আলোচনাই থেকে গেছে, যা করার ভারত করবে। আমি এবার চলে আসি যে তাহলে এই ঘটনাটা ঘটালো কেন, এই ঘটনা বাংলাদেশে ঘটলো কেন, বাংলাদেশ পুড়ছে কেন, বাংলাদেশ কাঁপছে কেন, বাংলাদেশ দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং সেই জ্বলার কারণটা কি? অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস। মনে রাখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রধান নয় যার সঙ্গে চীনের একটা সুসম্পর্ক আছে। শেখ হাসিনার সঙ্গেও চীনের সুসম্পর্ক ছিল, বাণিজ্যিক সম্পর্ক ছিল। কিন্তু শেখ হাসিনা এবং অন্যান্য বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধানরা তারা এমন কিছু করেনি যাতে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের একটা বৈরিতার সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ, এটা মানছি যে শেখ হাসিনা ভারত যা চেয়েছেন তা দিয়েছেন, এমনটা নয়, বরং উল্টে ভারত শেখ হাসিনার বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, অনেক অর্থ সাহায্য, ইনফ্রাস্ট্রাকচার, বিদ্যুৎ, বিভিন্ন বাণিজ্যিক চুক্তি। এই যে ট্রান্সশিপমেন্ট চুক্তি কবে হয়েছিল? শেখ হাসিনার সময় হয়েছিল। তা এই যে সমস্ত কিছু হয়েছিল তার কারণটা কি? কারণ এটা স্থিতিশীল অবস্থা ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রপ্রধান হয়ে তিনি কি করলেন? তাকে যারা নিয়ে এলো, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তাদেরকে বাবা বাছা বলে হাত করে মাথায় হাত বুলিয়ে তিনি তার নিজের লক্ষ্যে অবিচল। লক্ষ্যটা কি? তাকে বসতে হবে মসনদে। তিনি জানেন এই ছেলেগুলো বিপ্লব, তথাকথিত বিপ্লব, কোট আনকোট বিপ্লব নিয়ে এসছেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি আজকে মসনদে বসেছেন। কিন্তু তার ক্ষমতার টিকে যদি থাকতে হয় তাহলে এই বালখিল্য চিন্তাভাবনার অধিকারী এই বাচ্চাগুলোর সঙ্গে শুধু সঙ্গত দিলে হবে না। এদের নেতা হয়ে তিনি বাংলাদেশের মসনদে দীর্ঘদিন বসে থাকতে পারবেন না। সুতরাং তিনি কি করলেন? জামাতে ইসলামীর সঙ্গে গোপনে হাত মেলালেন। কেন জামাতে ইসলামী? জামাতে ইসলামী বাংলাদেশে রয়েছে, ভারতেও রয়েছে, পাকিস্তানেও রয়েছে। এই জামাতে ইসলামী সম্পর্কে বলে রাখি, এরা কট্টরবাদী, এরা মৌলবাদী, এবং এরা সময় সময় গদ্দারিও করে। সেটা পাকিস্তানেও করেছে, সেটা অন্যান্য জায়গায়ও করেছে। সুতরাং এরা শুধুমাত্র নিজের স্বার্থ দেখে। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতে ইসলামীকে ধরলেন, এবং সেই জামাতে ইসলামীর পথ ধরে তিনি পাকিস্তানের সঙ্গে একটা অন্যরকম, একটা বলা যেতে পারে ডিপ্লোম্যাটিক মিশন বা কূটনৈতিক মিশন ছাড়াও একটা অন্য রকম একটা সম্পর্ক তৈরি করছেন। কেন তিনি পাকিস্তানকে ধরছেন? যে পাকিস্তানের সঙ্গে এত লড়াই ছিল, ভাষা আন্দোলন হয়েছে, শহীদ হয়েছে, মুক্তিযোদ্ধারা তাদেরকে অত্যাচার করা হয়েছে একসময়। এই পাকিস্তান একসময় ভিলেন ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন এই পাকিস্তান আসলে চীনের দালাল ছাড়া আর কিছু না। চীন হচ্ছে একটি বৃহৎ শক্তি, কমিউনিস্ট কান্ট্রি। তার দেশের মধ্যে যে সামাজিক অবস্থা রয়েছে সেটা আর 5টা দেশের থেকে পুরোপুরি আলাদা। চীন ছুঁচো মেরে হাত গন্ধ করে না, ছোটোখাটো কাজে হাত নোংরা করে না। চীন গোটা পৃথিবী জুড়ে তার কিছু দালাল পোষে, সেই দালালের মাধ্যমে কাজ করে। এবং বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক যাই থাকুক না কেন, আগেও ছিল, এখনও রয়েছে, কিন্তু বাংলাদেশের কথায় কর্ণপাত করবেন না, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় কর্ণপাত করবে না। কিন্তু পাকিস্তান হচ্ছে চীনের দালাল, আর চীনের দালাল হওয়াতে পাকিস্তানকে ধরলে অনেক কিছু হবে। আর জামাতে ইসলামীর পথ ধরে তিনি পাকিস্তানকে ধরেছেন, আর পাকিস্তানকে ধরে তিনি চীনের দিকে যাচ্ছেন। ইচ্ছেটা কি? ইচ্ছেটা হচ্ছে, যেটা বলার চেষ্টা করছে, যে ভবিষ্যতে যদি কিছু হয় তাহলে আমরা তোমাদের সাহায্য করব, চীনকে সর্বতোভাবে ভারতের বিরুদ্ধে সাহায্য করব। এসব কথা কে বলতে পারে?
ডক্টর মোহাম্মদ ইউনুস বলে চীন শুনবে না, কর্ণপাত করবে না। কিন্তু চীনের দালাল পাকিস্তান যদি বলে তখন বলবে ঠিক আছে, তুমি আমাদের এতদিনকার চাকর বাকর, অর্থাৎ পাকিস্তানকে বলবে তুমি বলছো দেখছি। এই তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস চাইছেন জামাতে ইসলামীকে দিয়ে তিনি এই মুহূর্তে পাকিস্তান এবং পাকিস্তানের হাত ধরে তিনি চীনের থেকে বিভিন্ন সুবিধা নিয়ে আসবেন। আর দেশের মধ্যে যাতে কোনোভাবে নির্বাচন না হয়, দেশের মধ্যে যাতে একটা অশান্তির বাতাবরণ থাকে এবং তিনি একটা প্রোটেক্টর হতে পারেন, অর্থাৎ রক্ষক হতে পারেন, এবং তিনি গ্রেট বলা যেতে পারে, হি ইজ গ্রেট, এবং বাংলাদেশের মানুষকে বোঝাবে যে দেখো আমি নোবেল লরিয়েট, আমি ডক্টরেট, আমার সঙ্গে অনেকের পরিচয় আছে, আমি একসময় অমুক ফাউন্ডেশনে ছিলাম। এবং সর্বোপরি তার প্ল্যানটা এমনি কিন্তু ভেস্তে গেছে, তার কারণ তিনি ভাবেননি ডোনাল্ড ট্রাম্প এসে বসবেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হয়ে। সুতরাং তার উপর একটা বাড়তি চাপ আছে। এখন ডেমোক্র্যাটসরা নেই, কারণ ক্লিন্টন ফাউন্ডেশনের তিনি অন্যতম খুব ঘনিষ্ঠ চাকরবাকর ছিলেন বলা যেতে পারে, এবং যারা ডেমোক্র্যাট রাষ্ট্রপ্রধান তাদের খুব কাছের ছিলেন। সুতরাং এখন কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারছেন না। যদি ডেমোক্র্যাটরা থাকতেন ক্ষমতায় তাহলে হয়তো তিনি একটু নিশ্চিন্তে থাকতেন। এখন তাকে বিকল্প পথ দেখতে হচ্ছে, এবং সেই জন্য জামাতে ইসলামী এদের দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তানকে দিয়ে চীনে পৌঁছাতে চেষ্টা করছেন। দেখুন, বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা যেমন আমার আপনার মতো সাধারণ মানুষ, তেমন বাংলাদেশে অসংখ্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন। তাদের আত্মীয়তা, তাদের আতিথেয়তা আমরা জানি। বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন যারা সঙ্গীত, সাহিত্য, চিত্রকলায় তারা একটা পর্যায়ে পৌঁছেছেন। এসব মানুষগুলো কিন্তু ভারত বিদ্বেষী নয়। কিন্তু এই যে জামাতে ইসলামী, তাদের আসল বিদ্বেষের কারণ কি? বিদ্বেষের কারণ ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ এবং তারা হিন্দু ধর্মের বিরোধিতা করেন, যে কারণে এই জামাতে ইসলামী তাদের ইন্ধনে বাংলাদেশে মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, মহিলাদের অপহরণ করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে হিন্দুদের, এবং ছোট ছোট বাচ্চা ছেলেদের তারাও রেহাই পাচ্ছে না। সবার ওপর অত্যাচার, বিশেষ করে হিন্দুদের ওপর অত্যাচার রয়েছে। অন্যান্য সংখ্যালঘুরাও ভালো নেই। ভারতবর্ষে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, এটা তো অস্বীকার করতে পারবো না। বিভিন্ন ছোটোখাটো জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে, কিন্তু মোটের ওপর ভারত কি? বৈচিত্র্যের মধ্যে ঐক্য। অর্থাৎ এখানে বহু মত রয়েছে, বহু ধর্ম রয়েছে, বহু ভাষা রয়েছে। আমরা বছরের পর বছর, যুগের পর যুগ, শতকের পর শতক, সহস্রাব্দ আমাদের এই একই ধরনের আমাদের ঐক্যের মধ্যে আমরা রয়েছি। অর্থাৎ যাকে আমরা বলি বৈচিত্র্যের মধ্যে, ঐক্যের মধ্যে ভারত এগিয়ে চলেছে। কিন্তু বাংলাদেশের জামাতে ইসলামীরা তারা চান গোটা বাংলাদেশে মুসলিম ছাড়া আর কেউ থাকবে না, এবং হিন্দুদের প্রতি তাদের জাতক্রোশ রয়েছে। এই যে আক্রোশ রয়েছে, এই আক্রোশটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কাজে লাগাচ্ছেন। তিনি বলছেন তোমরা যা খুশি করো, আমাকে শুধু পাকিস্তান, আর পাকিস্তানকে বলছে আমাকে শুধু চীনের সঙ্গে একেবারে ডাইরেক্ট লাইন করিয়ে দাও। চীন পাকিস্তানকে যে খুব বিশ্বাস করে তাও কিন্তু নয়, এবং পাকিস্তানের এই মুহূর্তে কি করণীয় আছে? অনেকে ভাবছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে আসলে ভারতকে চাপে ফেলবেন। না, ডক্টর ইউনুস অতটাও আহম্মক নন। তিনি বোঝেন যে পাকিস্তান কি করতে পারে, তার কারণ পাকিস্তান একটু এদিক ওদিক করলেই জানে ভারত কি করতে পারে। আর তাছাড়া পাকিস্তান এখন নিজেই কৌটো নিয়ে নেমে পড়েছে, পকেটে 2 টাকাও নেই। সুতরাং পাকিস্তানের কাছ থেকে কি সাহায্য পেতে পারে? যতই বড় বড় কথা বলুক, কি সাহায্য পেতে পারে? আসলে পাকিস্তানের পথ ধরে চীনে যাওয়া এবং জামাতে ইসলামীকে রাখা, যাতে গোটা পৃথিবীতে জামাতে ইসলামের বিভিন্ন যে সংগঠন রয়েছে, যেসব সংগঠনের সঙ্গে জামাতে ইসলামের একটা হৃদ্রতা রয়েছে মৌলবাদের কারণে, সুতরাং সেই যোগাযোগটাকে সুস্পষ্ট করে রাখা। এরপর আমরা আসল বিষয়ে আসব, যেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমাদের প্রতিবেশী, এবং আমাদের তো দেখুন আমাদের তো কোনো চয়েস নেই, আমাদের তো কিছু করার নেই। বাংলাদেশ আমাদের প্রতিবেশী, আমরা ভূগোলটা তো পাল্টাতে পারবো না, মানচিত্র তো পাল্টাতে পারবো না। আমি আসি এবার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।
একদিকে যখন ভারতের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষ ছড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবার দেখাবো বাংলাদেশের খাদ্য অবস্থা কি। চাল সেখানকার প্রধান খাদ্য, পশ্চিমবাংলারও তাই, বলে মাছে ভাতে বাঙালি। বাংলাদেশের মানুষজন তারাও বাঙালি, তারাও আমাদের আপনার মতোই বাঙালি। আপনারা শুধু দেখুন, 35,000 টন রাইস ফ্রম ইন্ডিয়া ভিয়েতনাম অ্যারাইভ অ্যাট চিটাগং পোর্ট, অর্থাৎ 35,000 টন চাল ভিয়েতনাম এবং ভারত থেকে চিটাগং পোর্টে গিয়েছিল। As per agreement, Bangladesh is set to import a total একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লক্ষ টন চাল ভিয়েতনাম থেকে নিতে পারে। সুতরাং বুঝতে পারছেন তাদের পর্যাপ্ত খাদ্যশস্য নেই। শুধুমাত্র চাল নয়, the Bangladeshi interim government has approved the import of 50,000 tons of non-basmati parboiled rice from India to fulfill its domestic demand. A private Indian company will supply the rice এবং এই কোম্পানিগুলো এই চাল দেবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন চাল তাদের দরকার। শুধু কি চাল, মনে রাখবেন ইন্ডিয়া ইজ আ মেজর রাইস এক্সপোর্টার অ্যান্ড কন্টিনিউড টু সাপ্লাই রাইস টু বাংলাদেশ ইন 2024। 2024-এ ভারত থেকে সবচেয়ে বেশি চাল নেওয়া হয়েছে। কারা নিয়েছে? বাংলাদেশ নিয়েছে। অনিয়ন্স, পেঁয়াজ। Onions are a significant export item, with Bangladesh being a major buyer of Indian vegetables. আমাদের পেঁয়াজও তারা কেনে। ফ্রুটস অর্থাৎ ফল, তার মধ্যে আঙুর আছে, তার মধ্যে আম আছে, কলা আছে, তার মধ্যে কমলা লেবু আছে, এরকম ফল আমাদের এখান থেকেই যায়। এছাড়াও ভেজিটেবল অর্থাৎ সেখানে আলু আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, এগুলোও কিন্তু ভারত থেকে যায়। এবং বিভিন্ন ধরনের মশলা সেটাও ভারত থেকে যায়। এবার অনেকে ভাবতে পারেন যে তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্য যদি না হয় তাহলে ভারতের বিরাট ক্ষতি। আমাদের কলকাতার একটা ছোট্ট অংশ আছে মার্কুইস স্ট্রিট। এই মার্কুইস স্ট্রিটে যেহেতু বাংলাদেশিরা আসছে না, সেই জন্য দোকানগুলো স্বভাবতই, সেখানে দোকানে তো আর সাধারণ কলকাতার লোকজন খেতে যায় না, এবং সেখানকার রান্না বা সেখানকার থাকার জায়গা সব বাংলাদেশ থেকে যারা আসেন এখানে চিকিৎসা করাতেন তাদের জন্য। তো সেখানে একটু ফাঁকা। এটা দেখে অনেকে, মানে বাংলাদেশে অনেকে বলেন কলকাতা কাঁদছে, ভারত কাঁদছে, ব্যবসা বন্ধ, ওরা খাবে কি? আসলে না, আমাদের ডোমেস্টিক মার্কেটটা, আমাদের ভারতবর্ষের মার্কেটটা, বাজারটা এতটাই বড়, আমরা বেশি দামে সেখানে কিছু বিক্রি করে তাতে বেশ কিছু সংস্থার আর্থিক লাভ হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের বাজারটা এত বড়, সেখানে বাংলাদেশকে আমরা যদি কিছু নাও বিক্রি করি তাতে আমাদের কিন্তু বিরাট ক্ষতি হবে না। কিছু সাময়িকভাবে হবে, ধরুন কারোর সঙ্গে আপনার একটা লেনদেন রয়েছে, সাময়িকভাবে তো ক্ষতি হবে, যে আমি অমুক জায়গায় আলু, টমেটো, চাল দিতাম, তাহলে এখন অন্য খদ্দেরকে দেবো, সেটা আমাদের ডোমেস্টিক অর্থাৎ ভারতের মধ্যে হতে পারে। সুতরাং এক কথায় এই ব্যবসায়িক যে লেনদেন বা ব্যবসায়িক যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু টলে গিয়েছে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে করেননি, বা ভারতের সঙ্গে সংঘাত করতে হবে তার জন্য করেননি। আসলে তিনি বাংলাদেশে নিজের মসনদটাকে আরও বেশি শক্তিশালী জায়গায় নিয়ে যেতে চাইছেন। এমন অবস্থায় দেশকে ফেলে দিতে হবে, এমন গাড্ডায় ফেলে দিতে হবে যে আমি ছাড়া আর ত্রাণকর্তা হিসেবে কেউ থাকবে না, আমি হয়ে উঠব রক্ষাকর্তা। যে কথা বলছিলাম, যে নিজেকে রক্ষাকর্তা বলা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কেমন নেতৃত্ব দিচ্ছেন, একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলেই বুঝবেন যে বাংলাদেশ, আমরা এমনিই জানি বাংলাদেশের গণতন্ত্র দুর্বল, বিশেষ করে ভারতের সঙ্গে তো কোনো তুলনাই হয় না। তাহলে বাংলাদেশের অবস্থাটা কি যদি দেখেন, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমি একজন বিখ্যাত মানুষের এক্স হ্যান্ডেল থেকে আমি একটু পড়ব, তার নাম হচ্ছে ব্রহ্মা। আমরা সবাই জানি তিনি বিখ্যাত মানুষ। তিনি লিখছেন, Saudi Arabia has spent billions promoting its extremist version of Islam, but after a former Miss Earth Bangladesh, Meghna Alam,
এক্সপোজ দ্য সৌদি অ্যাম্বাসাডার্স অন ইসলামিক অ্যাক্টিভিটি। খুব গুরুত্বপূর্ণ। ব্যাপারটা কি হয়েছে, যে সৌদি আরবিয়া তার রাষ্ট্রদূত বাংলাদেশের, তার সঙ্গে একটি তথাকথিত একটি সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেই সম্পর্কের মধ্যে ব্যভিচার ছিল এবং এখন তিনি আবার ফিরে যাচ্ছেন। তা মেঘনা বেশ কিছুদিন ধরে তিনি তার বিভিন্ন সামাজিক মাধ্যমে তিনি সরব হয়েছিলেন। আসলে মেঘনার দাবি তাকে ঠকিয়ে চলে যাচ্ছে, যা হয়ে থাকে আর কি। এবং সেই মেঘনা, তাকে বাংলাদেশের পুলিশ অ্যারেস্ট করেছে। ফেসবুকে লাইভ চলছে, বাংলাদেশের মানুষ দেখেছেন। সেই লাইভ চলতে চলতে বাংলাদেশের পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে তুলে নিয়ে চলে গেছে। শুধু তাই নয়, তাকে দিয়ে ডিলিট করানো হয়েছে, তার কারণে এখন পোস্টটা পাওয়া যাচ্ছে না। এবং মেঘনা আলমকে, তিনি একজন মডেল, উইনার অফ মিস আর্থ বাংলাদেশ 2020, হ্যাজ বিন টেকেন ইনটু কাস্টাডি অন চার্জেস অফ কনস্পায়ারিং, ভাবুন, ষড়যন্ত্র, টু আন্ডারমাইন ন্যাশনাল সিকিউরিটি। মেঘনা অর্থাৎ মেঘনা আলম, তিনি অভিনেত্রী, মডেল, তিনি নাকি দেশের নিরাপত্তার প্রতি মানে একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছিলেন এবং সেই কারণে তাকে নিয়ে চলে যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। এবং ডিএমপির পরিষ্কার বক্তব্য, মেঘনা আলম ইন কাস্টাডি ফর ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, এটা ডিএমপি বলছে, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এখন বিষয়টা হচ্ছে কেন এত গুরুত্বপূর্ণ? বিষয়টা গুরুত্বপূর্ণ এই কারণে, ডক্টর মোহাম্মদ ইউনূস, দেশে তো গণতন্ত্র নেই এবং ভাবুন, আমাদের দেশে কোনো রাষ্ট্রদূত, তিনি আমাদের নাগরিক নয়, তিনি শুধুমাত্র ফোন করে একটু অভিযোগ করেছেন। হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছেন, অথবা হতে পারে তার অফিসে কাউকে বলেছেন। তড়িঘড়ি পররাষ্ট্র দপ্তর থেকে, অর্থাৎ তাদের যে পররাষ্ট্র উপদেষ্টা, তার দপ্তর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে খবর দেওয়া হয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে তুলে নিয়ে চলে গেল। অর্থাৎ সেই দেশের অবস্থাটা বুঝতে পারছেন। অনেকে বলছেন, এবং এটা অনেকে বলছেন, যে মানুষ এবার বুঝতে পারছে এক নায়কতন্ত্র কোথায় যায়। এর আগে আপনারা জানেন, সেখানকার বিখ্যাত অভিনেত্রী, বিখ্যাত লেখক, তার স্ত্রী শাওনকেও কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং এমন অসংখ্য সঙ্গীত শিল্পী আছেন, চলচ্চিত্র শিল্পী আছেন, লেখক আছেন, বুদ্ধিজীবীরা আছেন, যারা বাংলাদেশে এখন কার্যত ঘরবন্দি হয়ে পড়ে রয়েছেন। মৌলবাদীরা ক্রমশ তারা সুর চড়াচ্ছে এবং প্রাণঘাতী আক্রমণ আসতে পারে বাংলাদেশের প্রগতিশীল অংশের ওপর। সুতরাং বুঝতে পারছেন বাংলাদেশের অভ্যন্তরে কি চলছে। এবার চলে আসি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার যার ছবি আপনারা দেখছেন, এই যে, এর নাম হচ্ছে খলিলুর রহমান। ইনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়েছেন। কে তাকে নিয়োগ করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে নিয়োগ করেছেন। এই ভদ্রলোক আসলে কে? ইনি কি বাংলাদেশের নাগরিক? না, তার কাছে ইউএস পাসপোর্ট আছে। আপনারা যদি খুব ঠান্ডা মাথায় দেখেন, ভারত এবং ভারতবর্ষের গণতন্ত্র এই উপমহাদেশের স্বতন্ত্র। আপনারা যদি পাকিস্তান আর বাংলাদেশ দেখেন, এদের মধ্যে অনেক মিল রয়েছে। হ্যাঁ, এটা ঠিক কথা। একটা সময় মারামারি, যুদ্ধ করে ভাষার প্রশ্নে তারা আলাদা হয়ে গেছেন। কিন্তু আলাদা হয়েছিলেন কেন? আলাদা হয়েছিলেন এই কারণে, শেখ মুজিব সেই সময় বাংলাদেশে জিতেছিলেন। পাকিস্তান তখন একসঙ্গে ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান উভয়েরই প্রধান হতেন কে? নির্বাচনে জিতে শেখ মুজিব। কিন্তু কার্যত কি হলো? ভুট্টো বলল, আমি সিংহাসন ছাড়ব না, তাতে দেশটা টুকরো হয়ে যাক তো হয়ে যাক, আমার সিংহাসন চাই। ঠিক একই ঘটনা ঘটেছিল জিন্নার সময়। যখন ভারত এক ছিল, তখন জিন্না দেখলেন তিনি প্রধান হতে পারবেন না, নেহেরুর থেকে পিছিয়ে পড়েছেন। তার আগে কিন্তু জিন্না গোড়া ইসলামী ছিলেন না,
কোনোভাবে মৌলবাদ দেখা যায়নি। তিনি খুব প্রগতিশীল মানুষ ছিলেন, অসাধারণ ইংরেজিতে লিখতেন, তার ব্যক্তিত্ব ছিল অসাধারণ। শুধুমাত্র তার স্ত্রীকে সম্মান জানানো হয়নি বলে তিনি ব্রিটিশদের আমন্ত্রণ থেকে ফিরে এসেছিলেন, এমনই ব্যক্তিত্ব ছিল। কিন্তু সেই জিন্নার প্রকৃত উত্তরসূরি কে ছিলেন? ভুট্টো, যিনি দেশটাকে ভাগ করে দিয়েছিলেন শুধুমাত্র নিজের মসনদ রাখার জন্য। একই আমরা জানি যে জিন্নার ক্ষেত্রে একই কথা খাটে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সেই পথেই এগোচ্ছেন। দরকার হলে বাংলাদেশ 3 টুকরো হয়ে যাক, কিচ্ছু এসে যায় না, তাকে রাষ্ট্রপ্রধান হতেই হবে, থাকতেই হবে, তাকে মসনদে বসে থাকতেই হবে। আর সেই জন্যে এই খলিলুর রহমানকে নিয়ে আসা হলো, যিনি ইউএস পাসপোর্ট হোল্ডার। এবং এক্ষেত্রে আপনাদের বলি, পাকিস্তানে দেখুন, বাংলাদেশে দেখুন, যারা মূলত কিন্তু সেখানকার রাজনীতির শীর্ষে থাকে এবং বিভিন্ন কৌশলে বা বিভিন্ন চক্রান্তের যারা মাস্টার মাইন্ড থাকে, সবাই কিন্তু একটা পাসপোর্ট রাখে, বিদেশের পাসপোর্ট। অর্থাৎ এই খলিলুর রহমানরা মুখে বলবে আমেরিকার বিরুদ্ধে কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবে, অথচ বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা কামিয়ে ক্ষমতা ভোগ করে তার বাড়ি করবে কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। তাদের ছেলে মেয়েদের কোথায় পড়াবে? মার্কিন যুক্তরাষ্ট্রে। একই পাকিস্তানেও তাই হয়, বাংলাদেশেও তাই হয়। এই খলিলুর রহমানকে কেন বসানো হলো? খুব গুরুত্বপূর্ণ। অনেকে ভাবতে পারেন আমাদের কি এসে গেল, বা কেন বসানো হলো? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি প্রধান উপদেষ্টা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার খুব ঘনিষ্ঠ লোক, তাকে বসিয়েছেন? না, এর পেছনে একটা চক্রান্ত আছে। চক্রান্তটা কি? চক্রান্তটা হচ্ছে সেই দেশের সেনাবাহিনী, অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর যিনি প্রধান, তিনি হচ্ছেন আসল নিশানা। এর পেছনে ভারত, এর পেছনে পাকিস্তান, এর পেছনে চীন, এর পেছনে জিওপলিটিক্স কোনো কাজ করছে না। তার একমাত্র টার্গেট হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে হটাতে হবে। কিন্তু কেন কেন ডক্টর মোহাম্মদ ইউনূস চাইছেন? এখানে পরিষ্কার লেখা আছে, খলিলুর রহমান অ্যাপয়েন্টেড ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, হিজ ডেজিগনেশন হ্যাজ বিন রিভাইজড টু ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অ্যান্ড হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা ইস্যুস। উনি রোহিঙ্গা ইস্যুসে দেখবেন। দ্য এলিভেশন অফ স্ট্যাটাস অফ খলিলুর রহমান টু দ্য পজিশন অফ বাংলাদেশ National Security Advisor NSA, even as he would concurrently hold the job of High Representative of Rohingya Issues and Priority Affairs, may pit him against the General Waqar Uzzaman, who, as the Army Chief, is the de facto arbiter of the country's external and internal security. Rahman's appointment on April 9 as NSA was sudden as it was surprising, considering that General Zaman was on an official visit to Russia and Croatia. General Zaman returned to Dhaka today. আসলে জেনারেল ওয়াকার উজ্জামান তিনি এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান। এক্ষেত্রে আমরা যারা ভারতবাসী আমরা ঠিক বুঝতে পারবো না, আমাদের ভারতবর্ষে যারা সেনাপ্রধান হন তারা রাজনীতিতে মাথা গলান না, এমনকি তারা বেশি কথাও বলেন না। তারা অত্যন্ত দক্ষ, তারা অত্যন্ত দেশপ্রেমিক এবং তারা দেশের জন্য কাজ করেন, একেবারে নীরবে কাজ করে যান। গোটা দেশের নিরাপত্তা, গোটা দেশের সীমানা রক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু তাদের নখদর্পণে, এবং তারা খুব প্রফেশনাল। কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের সেনাপ্রধানরা কিন্তু এরকম নয়। অর্থাৎ আমাদের দেশের সেনাপ্রধানরা আসলে চাকরি করেন এবং সেটা দেশের কাজ, দেশের চাকরি করেন, দেশের কাজ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ দিনের শেষে, দে আর অল পাবলিক সার্ভেন্ট। তারা আসলে পাবলিক সার্ভেন্ট, অর্থাৎ জনতার দাসানুদাস। এটা একটা চাকরি, খুব সম্মানীয় চাকরি। কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানে কি হয়, সেনাপ্রধানের একটা বিরাট ভূমিকা থাকে। আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি পাকিস্তান এবং বাংলাদেশের সেনাপ্রধান তারা সরিয়ে দিয়েছে, রাষ্ট্রপ্রধানকে সরিয়ে তারাই রাষ্ট্রপ্রধান হয়ে বসেছে। যেমন এরশাদ ছিলেন, আরও অনেকে অত্যন্ত শক্তিধর। ঠিক সেরকম জেনারেল ওয়াকার উজ্জামান এই মুহূর্তে আর্মি চিফ, ঠিক কাপুরুষের মতো। যখন বাংলাদেশের সেনাপ্রধান রাশিয়া এবং ক্রোয়েশিয়াতে গেছেন বিভিন্ন ট্রেনিং, চুক্তি,
বিভিন্ন ধরনের একসঙ্গে প্রশিক্ষণ, বাংলাদেশের সেনাবাহিনীর আরও কি উন্নতি করা যায় এ বিষয়ে যখন তাকে মিটিংয়ে পাঠানো হয়েছে, সেই সুযোগে তার অনুপস্থিতিতে খলিলুর রহমানকে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ এই খলিলুর রহমানকে বসানো হলো কেন? যদি খলিলুর রহমানকে বসানো হলো কেন এই প্রশ্নের উত্তর আমরা জানতে চাই, তাহলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। আমাদের চলে যেতে হবে সে অগাস্টের সময়। During the August 2024, Waqar-uz-Zaman supported the formation of an interim government led by মোহাম্মদ ইউনুস। অর্থাৎ মোহাম্মদ ইউনুসকে তো বসিয়েছেন জেনারেল, সেখানকার জেনারেল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। এখন প্রশ্ন উঠবে, তাহলে কেন তাকে সরাতে চাইছে? এক্ষেত্রে আমরা চলে যাব, একটা ভিডিও পাওয়া গেছে। কি ভিডিও? হাসানাত আবদুল্লাহ, চিফ অর্গানাইজার অফ ন্যাশনাল সিটিজেন পার্টি, ক্লেমড, দাবি করেছিলেন ইন আ ভিডিও দ্যাট জেনারেল ওয়াকার-উজ-জামান ওয়াজ নট কিন অন অ্যাপয়েন্টিং মোহাম্মদ ইউনুস অ্যাজ আ চিফ অ্যাডভাইজার। অর্থাৎ তাকে চিফ অ্যাডভাইজার করতে প্রথমে কিন্তু রাজি হচ্ছিলেন না। লোকটা বদ, লোকটা ভালো না, লোকটার বিরুদ্ধে এত মামলা রয়েছে, মাইক্রো ফাইন্যান্স নিয়ে একেবারে নয়ছয় করেছে, বাংলাদেশের অর্থনীতি শেষ করে দিয়েছে, তিনি প্রতারক, এই লোকটাকে কেন নিয়ে আসা হবে? প্রথমে তিনি না করেছিলেন। According to that recording, General Zaman said that he was not the right person for the role. অবশ্যই, যার বিরুদ্ধে মাইক্রো ফাইন্যান্সে এত অভিযোগ রয়েছে, যাকে গোটা পৃথিবী সন্দেহের চোখে দেখে, তাকে কেন বাংলাদেশের সর্বময় কর্তা উপদেষ্টা হিসেবে বসানো হবে? প্রথমে আপত্তি করেছিলেন। বাংলাদেশ আর্মি চিফ রিটার্নস হোম আফটার ভিজিটিং রাশিয়া অ্যান্ড ক্রোয়েশিয়া ফর 7 days। 7 দিনের জন্য তাকে পাঠিয়ে দিয়ে তিনি বিদেশে রয়েছেন। রাতের গভীরে কাপুরুষের মতো খলিলুর রহমানকে নিয়ে আসা হলো। আসল টার্গেট বুঝতে পারলেন? আসল টার্গেট বর্তমান সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে। তার কারণ একটা পর্যায় পর্যন্ত বাংলাদেশের মানুষ সহ্য করবে, একটা পর্যায় পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখবে, একটা পর্যায় পর্যন্ত বাংলাদেশের মানুষ তারা এই গোটা ব্যবস্থা মেনে নেবে। কিন্তু তারপর তো মানবে না। তখন কি হবে? তখন বাংলাদেশের মানুষ খেপে যেতে পারে। আর সেনাপ্রধান যদি একেবারে দাসানুদাস না হয়, তাহলে তো বিপদ। তার কারণ বাংলাদেশের সেনা, তারা তো তাদের দেশের প্রতি তাদের দায়বদ্ধতা আছে। এত কিছুর মধ্যেও কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তার কাজ করে যাচ্ছে। সুতরাং তার জেনারেলকে সরাও। আগেও চেষ্টা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চেষ্টা করেছেন সেনাবাহিনীর মধ্যে ভাঙন ধরাতে। তিনি চেষ্টা করেছেন যে এই জেনারেল অর্থাৎ সেনাপ্রধানের বিরুদ্ধে কি খবর রয়েছে সেই খবর পুঙ্খানুপুঙ্খ নেওয়ার। তিনি চেষ্টা করছেন সবসময় গুপ্তচর লাগিয়ে তার গতিবিধির দিকে নজর রাখার। কিছুই পাচ্ছেন না, কিন্তু একে সরাতে হবে। সুতরাং এক কথায় বলা যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই মুহূর্তে 1 নম্বর নিশানা তাদের নিজের সেনাপ্রধান। বাংলাদেশের মানুষকে ঠকিয়ে যতদিন সম্ভব তিনি থাকতে চান। এক নায়কতন্ত্রে তিনি স্বাদ পেয়ে গেছেন। বাঘ যেমন মানুষের রক্তের স্বাদ পেলে মানুষ খেকো হয়ে যায়, এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নির্বাচিত নন, নির্বাচন করতে চান না সেই ডক্টর মোহাম্মদ ইউনুস তার দেশে এই মুহূর্তে আগুন জ্বালাচ্ছেন, দেশের ক্ষতি করছেন, দেশকে গর্তে ফেলে দিচ্ছেন। তার কারণ তাকে ক্ষমতায় থাকতে হবে। কিন্তু আমাদের দেশের কি বিপদ আছে? বিপদ এই কারণে আমাদের দেশের আছে, তার কারণ প্রতিবেশী দেশে রাষ্ট্রপ্রধান যদি এই রকম ক্ষমতালোভী হয়ে ওঠে, সে দেশের মানুষকেও যদি গ্রাহ্য না করে, তাহলে এই ধরনের রাষ্ট্রপ্রধান যতদিন থাকবে ততদিন সীমান্তে অশান্তি থাকতে পারে। কিন্তু ভারত একটা বিরাট দেশ, বিশাল সেনাবাহিনী, এবং আমাদের এই মুহূর্তে জিও পলিটিক্সে আমরা যে জায়গায় রয়েছি, আমরা অত্যন্ত নিশ্চিন্তে রয়েছি। ট্রেড ট্যারিফ এবং ট্রেড ট্যারিফ ওয়ার অর্থাৎ যে যুদ্ধ চলছে তাতেও আমরা নিশ্চিন্তে রয়েছি। সুতরাং ভারতবর্ষের মতো থেকে যাবে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের প্রগতিশীল মানুষ, বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা যত দিন যাবে আর অন্ধকারে নিমজ্জিত হবে, যতক্ষণ ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবে, যতক্ষণ তাদের কোনো নির্বাচিত সরকার থাকবে না। তবে ভারতবর্ষ অতন্দ্র প্রহরীর মতো
তার আশেপাশের চারিদিকে নজর রেখেছে। সুতরাং আমাদের ভয় পাবার কোনো কারণ নেই। জয় হিন্দ।